লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না খোকা। এত ঘন্টা পার হয়ে গেল, আমার দাদু ভাইটার কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই। আমার মাথাও কাজ করছে না, তার মধ্যে আবার এই সমস্ত কাজে ভাল লাগে না। ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল আমার। দেখো, আই নো দিস ইজ নট দ্য রাইট সিচুয়েশন, দিস ইজ নট দ্য রাইট টাইম, কিন্তু দাদা ভাইয়ের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু চারিদিকে অনেক শোরগোল পড়ে গেছে। আই হোপ তুমি ব্যাপারটা নিয়ে জানো। কিন্তু দেখো দ্যাট, এর জন্য তো আমাদের কাজকর্ম বন্ধ করে রাখলে চলবে না, তাই না? তো কি করব বল? তোমাকে কিছু করতে হবে না, আমি তোমাকে বলছি, শোনো। দেখো, দাদা ভাইয়ের সাথে যেটা হলো তারপর কিন্তু আমাদের কোম্পানির শেয়ার অনেক পড়ে গেছে। সবাই একটা খুব ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে যে যাচ্ছে। সো আই ওয়াজ থিঙ্কিং কে এইরকম অবস্থায় আপাতত আমি যদি কি কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কি বলতে চাইছিস? আমি এটাই বলতে চাইছি যে এখন যদি আমি কোম্পানির রাশ ধরি তাহলে তো ভালো হবে, কারণ আই রিয়েলি ডোন্ট থিঙ্ক দাদা ভাই আর ফিরবে। ফিরবে না মানে কি রে? হ্যাঁ, ফিরবে না মানে কি? হ্যাঁ, শোন, মিতুলের বিশ্বাস কখনো বিফল যাবে না। ফিরবে না। আর ইন্দ্র অনুপস্থিতিতে তুই কোম্পানির রাজ ধরবি, আমি তোকে সেটা অ্যালাউ করবো? খোকা 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 খোকা, ছেড়ে দে খোকা, ছেড়ে দে। রণ, চুপ করে থাক, বাজে কথা বলা বন্ধ কর। Shut up. তুই এখন এইসব কথা বলছিস কি করে? তার মানে তুই এখনো বদলাসনি? দেখ শুভ, আমি বদলেছি কি না বদলেছি সেটা কথা না, কথা হলো এই সিচুয়েশনটা বদলে গেছে। মিতুল ইন্দ্র সাগরেদগিরি না করে তুই আমার দলে নাম লেখা, আমরা দুজনে একসাথে ভালোভাবে কোম্পানিটাকে সামলাবো। দাদা, কি বলছিস? চুপ, আমার সাথে আয়। কি আট! ছি ছি, আমি ভাবতেই পারছি না, এত কিছুর পরেও মেজদা ভাই একটুও বদলায়নি। ও আবার দাদাভাইকে মারার চেষ্টা করলো। ইন্দ্র, স্পষ্ট করে তোকে একটা কথা বলছি আজকে, মিতুল তোমাকেও বলছি, তোমরা এবার রণকে ক্ষমা করাটা বন্ধ করো। ইন্দ্র, একটা মানুষের অন্যায়কে দিনের পর দিন সহ্য করাটাকে অন্যায় করাই বলে। যে ভাই তার দাদাকে বারবার খুন করতে চায়, বড় দাদা হিসেবে তাকে শাস্তি দেওয়াটা তোর কর্তব্য। শুধুমাত্র নিজের দাদাকে শেষ করার জন্য একটা মানুষ দিনের পর দিন মাথা খারাপের অভিনয় করে গেল। ভাবতে পারছো ওর কথা? কতটা সাংঘাতিক হলে একটা মানুষ এরকম কাজ করতে পারে, আমি ভাবতেই পারছি না। মিতুল, রণর মাথা খারাপ হোক আর যাই হোক, এরপর থেকে ওর কোনো অজুহাতকে তোমরা সত্যি বলে মানবে না। আমিও এটাই ঠিক করেছি, এইভাবে পরিবারের প্রত্যেকটা মানুষের বিশ্বাস ভাঙার দাম রণকে এবার দিতেই হবে। আমি নিজে রণকে ধরিয়ে দেব। একদম ঠিক বলেছেন মিস্টার লাহিড়ী, এরকম একটা ক্রিমিনালের আসল জায়গাই হলো জেল। আমরা এখান থেকে এক্ষুনি বেরোবো। বিশালবাবু, আপনি রণকে আজই অ্যারেস্ট করবেন, চলুন। না, না মানে? তুমি এরপরে রণকে ক্ষমা করে দেবে মিতুল? না, ওর কথা। ওই লোকটা আমার স্মৃতির সিঁদুর নিয়ে, আমার স্বামীর জীবন নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে। এই জন্মে ওকে আমি আর ক্ষমা করব না। কি করতে চাইছো তুমি? আমরা যতটা ভাবছি রণদাদা তার থেকেও অনেক বেশি সাংঘাতিক। তোমাদের মনে আছে ও এর আগে কি কি করেছিল? এর আগেও তো ইন্দ্রবাবুকে মারার চেষ্টা করেছিল আমাকে পাচার করার সময়।
দুর্ভাগ্যবশত আমি মাঝখানে চলে গেছিলাম, তাই গুলিটা আমার পেটে লেগেছিল। তারপর আশ্রমের কথা মনে আছে তোমাদের? ওই নকল দাড়িগোপ পরে রণদাদাই তো সাধু বাবা সেজেছিল, আর তারপর প্রমাণ লোপাট করার জন্য আমাদের চোখের সামনে ছোট মোহন থেকে গুলি করে চলে গেল। তখনও আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম ওটা রণদাদাই ছিল, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না। তারপর কালকে আমি ধরে ফেলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে নিশ্চয়ই রণদাদারই চক্রান্ত, রণদাদাই কোনোভাবে ইন্দ্রবাবুকে মারার চেষ্টা করেছে। কিন্তু আবার সে এক ঘটনা, কালকেও রণদাদা নিজের সপক্ষে এমনভাবে সব প্রমাণ সাজালো যে আমার কিছুই করার ছিল না। সবই বুঝতে পারছি, কিন্তু এত কিছুর পরও তুমি ওকে ধরিয়ে দিচ্ছ না কেন? মানে তুমি আমাদের না বললে কেন? এত সহজে ওকে ধরিয়ে দেওয়া যাবে না ম্যাডাম। ধরিয়ে দিলে কি হবে? রণদাদা ধরা পড়ে যাবে, তারপর জেল হয়ে যাবে। এই শাস্তিটা ওর জন্য যথেষ্ট নয়, ওকে আরো সাংঘাতিক শাস্তি দেবো আমি। কিন্তু তার জন্য আমাদের যে করেই হোক রণদাদার চোখে ধুলো দিতে হবে। ইন্দ্রবাবুকে আগে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। কেন এমন কথা বলছো মিতুল? আমার মনে হচ্ছে জানো কলি দিদি, ইন্দ্রবাবুর বিপদ এখনো কাটেনি। উনি যে বেঁচে আছেন এই কথাটা যে আমরাই শুধু জেনেছি তা তো নয়, আমরা জেনেছি মানে নিশ্চয়ই এতক্ষণে রণদাদার কাছে খবর পৌঁছে গেছে। আর রণদাদার কাছে খবর পৌঁছে গেছে মানে রণদাদা আবার ইন্দ্রবাবুকে মারার চেষ্টা করবে। আর এই হাসপাতালে তো যখন তখন যে সে ঢুকে পড়ছে, কেউ যদি ঢুকে ইন্দ্রবাবুর কোনো ক্ষতি করে দেয় তাহলে আমরা জানতেও পারবো না। তাই যে করেই হোক আগে ইন্দ্রবাবুকে সাবধানে বাড়ি পৌঁছে দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না মিতু, আমরা কড়া সিকিউরিটির ব্যবস্থা করছি, ইন্দ্রবাবুর কিচ্ছু হবে না। আপনি বুঝতে পারছেন না দাদা, রণজিৎ লাহিড়ী দেশের লোক নয়, ও যখন তখন যা খুশি তাই করে দিতে পারে। তাই ওকে আটকাতে গেলে আগে ওর চোখে আমাদের ধুলো দিতে হবে, আর তার জন্য একটাই উপায় আছে। কি উপায় মিতুল? রণজিৎ লাহিড়ীকে জানতে হবে যে ইন্দ্রবাবুর আগের কোনো কথা মনে নেই। মানে কি বলতে চাইছো তুমি? আমার মাথায় একটা প্ল্যান এসছে, কিন্তু এই প্ল্যানটা আমরা এই কজন ছাড়া যেন আর কেউ জানতে না পারে। বাইরে আমাদের জানিয়ে দিতে হবে যে ইন্দ্রবাবুর স্মৃতি হারিয়ে গেছে, আগের কোনো কথা ওনার মনে নেই। এই একটাই উপায়ে রণদাদার হাত থেকে ইন্দ্রবাবুকে আমরা কিছুটা হলেও নিরাপদে রাখতে পারি। আর তারপর সিকিউরিটি তো আছেই, আমার মনে হয় এইভাবে কিছুটা নিরাপদে রাখা যাবে। আগে ইন্দ্রবাবুকে সাবধানে আমরা বাড়ি পৌঁছে দিই, তারপর রণদাদার ব্যবস্থা নেওয়া যাবে। না মিতুল, না, আমি তোমার এই কথাটা মানতে পারলাম না। রণর মতো মানুষ জেলের বাইরে যতদিন থাকবে এরকম কাজ বারবার করে যাবে, যা হবার এক্ষুনি হবে। রণর মতো ছেলেকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, তারপর যা হবে দেখা যাবে। তুমি কেন বুঝতে পারছো না ইন্দ্রবাবু? এই চালটা আমাদের চালতেই হবে। তোমার প্রাণ নিয়ে আমি আর কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। তুমি আগে বাড়ি ফেরো, আমার চোখের সামনে থাকো, তারপর আমরা দুজনে মিলে একসাথে রণদাদাকে চরম শাস্তি দেব। ও
ও যেমন একের পর এক মানুষকে মেরে ফেলতে এক মুহূর্তও ভাবেনি, তেমন আমরাও ওকে বোঝাবো মৃত্যু ভয় কি। তাই যা করার অনেক ভেবে চিন্তে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। মিস্টার লাহিড়ী, মিতুল কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। আমরা তো সিকিউরিটির ব্যবস্থা করবই, তবে মিতুল সেটাকে আরও এক ধাপ বাড়িয়ে দিতে চাইছে এইটা করে যে আপনি এখন এমনভাবে নাটকটা করুন যাতে আপনার কিচ্ছু মনে নেই। আর তাহলে হয়তো রণজিৎ লাহিড়ী এখনই আপনাকে অ্যাটাক করবে না বা আপনাকে মারতে চাইবে না। আর তাছাড়া এটা তো ঠিক আমাদের এলাকা নয়, আমাদের এরিয়ায় নয়, এটা অন্য এরিয়া। এখানে কোনো কিছু হলে আমরা কিন্তু সামাল দিতে পারবো না। তাই আমার মনে হয় আপনার কিন্তু মিতুল যেটা বলছে সেটা মেনে নেওয়া উচিত। প্লিজ মিস্টার লাহিড়ী। আচ্ছা বেশ, তাই হবে। আমি এই প্ল্যানে রাজি। মিতুল, আমরা সবাই আছি তোমার পাশে, আর তুমি একদম চিন্তা করো না। আমরা ছাড়া এই কথা কাকপক্ষিতেও টের পাবে না। বেশ, তাহলে এবার হবে রণনিধন চক্ষু। আরে ছাড় শুভ, কি হচ্ছে কি? শুভ তুই কি বোকামো করছিস? পাগল হয়ে গেছিস নাকি তুই? আরে বাবা, আমি তো তোর নিজের দাদা নাকি? দেখ শুভ, আমি যেটা করব তোর ভালোর জন্য করব, এটুকু বিশ্বাস তুই আমাকে করিস নাকি? তুই দেখেছিস তো যে বাবা চিরকাল ইন্দ্রকে সব কিছুতে সাপোর্ট করে যায়। ও একাই বিজনেস করবে, পুরো সম্পত্তি পাবে, একটা বড় বিজনেস টাইকুন হয়ে উঠবে। আর শুভ আমরা কি করব? আমরা কি বানের চলে ভেসে এসেছি নাকি? আমরা সুশোভন লাহিড়ীর ছেলে না? তাহলে কেন আমরা বারবার প্রত্যেকবার এভাবে নেগলেক্টেড হব? ভাব শুভ, ভাব, ইন্দ্রজিৎ লাহিড়ী না থাকলে আমরা পুরো সম্পত্তিটা পাবো। কি রে, চুপ করে কেন আছিস তুই? তোর ভয় লাগছে না? তুই ভাবছিস পুরো ব্যাপারটার মধ্যে অনেক রিস্ক আছে। তোকেও সব কিচ্ছু ভাবতে হবে না, তোকেও সব কিচ্ছু ভাবতে হবে না। আমি আছি তো, তোর দাদা আমি আছি। কি রে শুভ, বল কিছু। প্রবলেমটা কোথায়? তোকে আমার ঘেন্না করতেও ঘেন্না হয় দাদা। তুই যে আমার বড় দাদা সেটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। তাই ছোট ভাই হয়ে আমি তোর গায়ে হাত তুললাম, এন্ড ইউ ডিজার্ভ দিস। তুই আজকে আমাকে চোর মারলি তো শুভ, এটা আমি মনে রাখবো। দেখ, কুমিরের পেট থেকে মিতুল তো ইন্দ্রকে বাঁচিয়ে ফিরতে পারবে না, তখন এই পুরো সম্পত্তি আমার কাছেই আসবে। আর সেই দিন তুই যে হাতটা দিয়ে আমাকে চোর মারলি না, সেই হাতটা আমার সামনে ভিক্ষের জন্য পাতবি। মনে রাখিস শুভ, আই প্রমিস দিস। কাউকে চিনি না, কাউকে চিনি না। কেন তখন থেকে ইন্দ্রবাবু বলছেন? আমি মিতুল, ইন্দ্রবাবু তুমি আমাকে চিনতে পারছো না? দাদা ভাই তুমি মিতুলকে চিনতে পারছো? দাদা ভাই মাথা ভালো করে দেখ, মিতুলকে না বলছি তো আমি চিনতে পারছি না কাউকে। কেন এরকম করছো তুমি? কি কি আপনি এখানে? দেখুন আপনারা ওনাকে এখানে নিয়ে এসেছেন? ডাক্তারবাবু দেখুন না, তখন থেকে আমাকে বিরক্ত করছে। আমি কাউকে চিনতে পারছি না, আমাকে এক কথা বলছে, তখন থেকে ইন্দ্রবাবু বলে ডাকছে। দেখুন না কিরকম করছে ডাক্তারবাবু, আমরা বাড়ির লোক, আমি ওনার স্ত্রী, আমাকে উনি চিনতে পারছেন না। আমি কি করবো বলুন? ওয়ার্ড বয়
শিগগিরই ওনাকে ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। সাবধানে, চলো। দাদা ভাই, আমিও যাবো ওনার সাথে। না না, আপনি এখন যাবেন না, শান্ত হন। কি করে শান্ত হব বলুন তো ডাক্তারবাবু? আমার স্বামীর এরকম অবস্থা, আমি শান্ত থাকতে পারি বলুন? মিতুল, মিতুল, তুমি মাথা ঠান্ডা করো, আমি কথা বলছি ওনার সঙ্গে। ডাক্তারবাবু কি হলো বলুন তো? ইন্দ্র এরকম বিহেভ করছে কেন? মনে হচ্ছে সাডেন শক থেকে উনি সাময়িক স্মৃতিশক্তি হারিয়েছেন। এখানে এর চিকিৎসা হবে না, আমি আগামীকাল ওনার ছুটি দিয়ে দিচ্ছি। কলকাতার বড় কোনো ট্রমা কেয়ার স্পেশালিস্টকে একবার দেখাতে হবে। আপনারা সবাই কিন্তু এখন ওনার কাছে যাবেন না, ওনার জন্য উত্তেজনা মোটেই ভালো নয়। সব কিছুই প্ল্যান মাফিক চলছে মিতুল। রিয়েলি হ্যাটস অফ টু বোথ অফ ইউ। ইন্দ্রবাবু আর তোমার অভিনয় দেখে কারোর বোঝারই উপায় নেই যে পুরো ব্যাপারটা আমাদের প্রি প্ল্যান করা ছিল। চুপ করুন দাদা, এখানে এই সমস্ত কথা বলবেন না। দেওয়ালেরও কান আছে, কে যে কখন শুনে ফেলবে বলা মুশকিল। আমি অন্য একটা কথা ভাবছিলাম, ইন্দ্রবাবু যদি এখানে থাকেন তাহলে আমাদেরও কাছে পিঠে কোথাও একটা থাকতে হয়। চিন্তার কোনো কারণ নেই মিতুল, আমাদের থানার একজন অফিসার ওই হসপিটালের পাশেই 2 বাড়ি পরে থাকে, সেখানেই তোমাদের থাকার ব্যবস্থা করেছি। শুধু তো আজকের রাতটা থাকা দরকার, তোমরা ওখানেই থেকে যেতে পারবে। বিশ্বনাথবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কী আছে অর্কবাবু, আমি তো বলেইছি আমার বোনের জন্য সব সময় সব জায়গায় স্পেশাল কেয়ার থাকবে। আর একটা কথা দাদা, যদিও এখন আমি কাউকে বিশ্বাস করতে পারি না, তাও ইন্দ্রবাবু সুস্থ হয়ে ওঠার খবরটা কেউ জানে না ঠিকই, কিন্তু কখন যে কে খবর পেয়ে হাসপাতালে ঢুকে। মিতুল, মানছি তুমি খুব বুদ্ধিমতী, তবে আমিও তো এই পুলিশের চাকরি বহু বছর ধরে করছি, তাই না? তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি হসপিটালে টাইট সিকিউরিটির ব্যবস্থা করছি। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। কাল সকালবেলায় ইন্দ্রবাবুকে ডিসচার্জ করিয়ে আমরা কলকাতায় নিয়ে যাব। আপনি শুধু এইভাবেই আমার পাশে থাকবেন, আর তারপরই শুরু হবে রণজিৎ লাহিড়ীর মুখোশ খোলার খেলা। রণদাদা, ধরবে না ওর ফোন, তুমি একদম ধরবে না। ক্রিমিনাল একটা, ও আবার দাদাভাইয়ের কোনো একটা ক্ষতি করবে। কলি, কলি, এই ভুলটা করো না। মিতুল, ফোনটা ধরো। দেখো রণজা ধূর্ত, ফোন না ধরলেও আরো সন্দেহ করবে। দেখোই না কি বলছে। হ্যালো রণদাদা। হ্যালো মিতুল, দাদা ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? না রণদাদা, আমি পুলিশের কন্ট্রোল রুমেই বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো মিতুল, তুমি বাড়িতে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। না রণদাদা, আমি এখন যেতে পারবো না। ইন্দ্রবাবুকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আমি জানি রণদাদা, তুমি কেন ফোন করে ইন্দ্রবাবুর খোঁজ নিতে চাইছো, কারণ ইন্দ্রবাবু বেঁচে আছে কিনা তুমি সেই ব্যাপারে নিশ্চিত হতে চাইছো। কিন্তু মিতুল আর কোনো ঝুঁকি নেবে না। ইন্দ্রবাবুকে বাড়ি নিয়ে আসার আগে অবধি ওনার সুস্থতার খবর আমি তোমাকে বা অন্য কাউকে কোনোভাবেই জানতে দেব না রণদাদা। হ্যালো হ্যালো মিতুল, শুনতে পাচ্ছ? মিতুল, তুমি বাড়িতে চলে এসো, তোমার এখন বিশ্রাম নেওয়ার। মিতুল, ওটা কিসের শব্দ? অ্যাম্বুলেন্সের না? না না, আসলে কন্ট্রোল রুমে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিল, তাই আমি বাইরে এসে ফোন করছি আর কি। ওই চারদিক থেকে আওয়াজ আসছে। আচ্ছা তুমি এখন রাখো কেমন? হ্যালো, না না, এই মিতুলকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ওর কথায় কিছু একটা খটকা লাগছে আমার। ইন্দ্রজিৎ লাহিড়ীর বডিটা না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্ত হতে পারবো না, কিছুতেই শান্ত হতে পারবো না আমি।
হ্যালো, তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো মিতুল কন্ট্রোল রুমে আছে কিনা। ওর কথায় কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। যাক, এখানে কেউ নেই, ভালোই হয়েছে। এটাই সুযোগ, একবার ডেকে দেখি। এই মহিলাই মিতুল তো। ম্যাডাম, একটু শুনবেন? হ্যাঁ বলুন। না ম্যাডাম, সরি, আসলে আমি যে ম্যাডামকে খুঁজছিলাম আপনি তা না। সরি সরি ম্যাডাম। হ্যালো রণা স্যার, আপনার ধারণাই ঠিক, মিতুল থানার কন্ট্রোল রুমে নেই। মিতুল আমাকে মিথ্যে বললো কেন? ও কি নতুন করে কোনো খেলা সাজাচ্ছে নাকি? শোনো, তুমি এক্ষুনি তোমার সব লোক চারিদিকে লাগাও। মিতুল কোথায় আছে সেটা আমাকে জানতে হবে, আর ওই ইন্দ্রজিৎ লাহিড়ী বেঁচে আছে না মরে গেছে সেই পাক্কা খবরটা আমার চাই। ওকে? ওকে স্যার।